আসামিদের কারাগার থেকে আদালতে আনা নেয়ার জন্য প্রিজন ভ্যান ব্যবহার করা হয়। প্রিজন ভ্যানের সাধারণ প্রিজন ভ্যানই সবার জন্য ব্যবহার করা হয়। আমরা মাঝখানে দেখেছিলাম যে সেনা সদস্যরা যখন আদালতে হাজিরা দিলেন, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হলো। তাদেরকে যখন আনা নেওয়ার ব্যবস্থা করা হলো তখন এসি প্রিজন ভ্যান ব্যবহার করা হলো। একটা ব্যতিক্রম চেহারা আমরা দেখেছি। তাছাড়া কারাগার থেকে যাদেরকে আনা নেওয়া করা হয় সেই সব ক্ষেত্রেই সাধারণ প্রিজন ভ্যানই ব্যবহার করা হয়। সেখানে মন্ত্রী, কে পুলিশের বড় কর্তা, কে এমপি, কে ব্যবসায়ী, এগুলো বাছবিচার করা হয় না। সেই প্রিজন ভ্যানেই আনা নেওয়ার সময় প্রিজন ভ্যান অ্যাক্সিডেন্টে আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের। সেই পলক, যিনি ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনের সময় খুব বেশি বিতর্কিত হয়েছিলেন, সেই অ্যাক্সিডেন্টে পলকের ঘাড়ের হাড় এবং মাজার হাড় ভেঙে গেছে। কিন্তু পলকের আইনজীবীর অভিযোগ যে সেই ভেঙে যাওয়া সত্ত্বেও চিকিৎসা দিচ্ছে না কারা কর্তৃপক্ষ, সরকার। সত্যিই কি তাই? এতটা অমানবিক কি কারা কর্তৃপক্ষের হওয়ার কথা? চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি ভয়ঙ্কর চিত্র উঠে আসলো। আওয়ামী লীগের অনেক বিতর্কিত মন্ত্রী পলক, কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ সরকারকে যে কয়জন ডুবিয়েছে তার মধ্যে পলক অন্যতম, কোনো সন্দেহ নেই। কিন্তু যত খারাপ মানুষই হন না কেন, তার অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত তিনি অভিযুক্ত, দোষী না, অপরাধী না। আর অপরাধী হলেও তার সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের এবং কারাগারের দায়িত্ব। কারাগারে যখন কাউকে নেওয়া হয় তিনি চলে যান রাষ্ট্রের হেফাজতে, রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়ে তখন তার সব কিছু দেখভাল করা, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এই নজির আরও ভয়ঙ্কর দিকে চলে যাবে। চলুন একটু কারাগার থেকে ঘুরে আসি, আদালত থেকে ঘুরে আসি, কি হচ্ছে পলককে নিয়ে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রিজন ভ্যান দুর্ঘটনার কথা। যদিও কারা কর্তৃপক্ষ সেটা অস্বীকার করতেই পারে। এটা স্বীকার করলে তারা আরও বেশি সমালোচনার মুখে পড়বে। কিন্তু যদি অস্বীকারই করতে হয় তাহলে তার ঘাড়ের হাড়, মাজার হাড় ভাঙে কি করে? সেটা তো একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই কেউ কোনো কারারক্ষী কিংবা কোনো কয়েদি পলককে চুমা দিয়ে ঘাড়ের হাড় ভেঙে ফেলেনি, তাই না? কিংবা ওই পশ্চাৎ দেশে হালকা করে আদরের একটা টোকা দিয়ে নিশ্চয়ই কোমরের হাড় ভেঙে দেয়নি। কোনো একটা বড় ঘটনা ঘটেছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রিজন ভ্যান দুর্ঘটনা, পলকের ঘাড়ে 2টি, কোমরে 3টি হাড় সরে গেছে। 5টা হাড় খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ঘাড়ে হাড় সরে যাওয়া তার বিকলাঙ্গ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাজার হাড় ডিসপ্লেস হয়ে যাওয়া তার দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, বসার ক্ষমতা থাকবে না, হাঁটার ক্ষমতা থাকবে না, শুয়ে থাকা ছাড়া উপায় থাকবে না যদি সেটা সিরিয়াস পর্যায়ে যায়, যদি চিকিৎসা ঠিকভাবে না হয়। সেখানেই অভিযোগ উঠেছে যে এত সত্ত্বেও তার চিকিৎসা করা হচ্ছে না। অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলছে গণমাধ্যম? প্রিজন ভ্যানের ঘটনায় সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী তার এটা হয়েছে। সাংবাদিকদের এই কথা তার আইনজীবী তরিকুল ইসলাম আজকে জানিয়েছেন। প্রিজন ভ্যান দুর্ঘটনার পর আমরা তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। এমআরআই করা হয়েছে গতকালকে, অথচ এই দুর্ঘটনা ঘটেছে তাদের ভাষ্যমতে গত মাসের মাঝামাঝি সময়ে। এতদিন এমআরআই করা হয়নি। চাহিদা থাকা সত্ত্বেও, চাহিদা জানালে কারা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে আদালতে আবেদন করেন, আদালত যদি বলে তাহলে এমআরআই করা হবে। কিন্তু কারা কর্তৃপক্ষের এই কথা বলার কোনো এখতিয়ার নেই, কারণ কারাগারে থাকা কোনো কয়েদি কিংবা কোনো আসামি যদি আহত হয় কিংবা অসুস্থ হয়, তার চিকিৎসার পুরো এখতিয়ার, পুরো ক্ষমতা কারা কর্তৃপক্ষের দিয়ে দেয়া আছে আইনে। সেখানে কোনোভাবেই আদালতের অজুহাত আসতে পারে না।
তরিকুল বলেছেন যে প্রতিবেদনে দেখা গেছে, অর্থাৎ যে এমআরআই প্রতিবেদন এসেছে তাতে পলকের কোমরের 3টা হাড় যথাক্রমে L2, L3 ও L4 সরে গেছে, জায়গা থেকে সরে গেছে। এছাড়া ঘাড়ের 2টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের C5, C6 এর ভেতর একটি ও C6, C7 এর ভেতরে ডিস্কে 2টি জায়গায় সমস্যা হয়েছে, ডিসপ্লেস হয়েছে। গত 28 এপ্রিল পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেছিলেন যে 19 এপ্রিল এই ঘটনা ঘটেছিল, 19 এপ্রিল অ্যাক্সিডেন্টের ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জুনায়েদ আহমেদ পলকের হাজিরা ছিল। শুনানি শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে যাওয়ার পথে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তিনি প্রিজন ভ্যানের মধ্যে পড়ে যান এবং ঘাড়ে এবং মাজায় আঘাত পান। পলক এমআরআই করাতে চান, এজন্য আদালতে আবেদন করতে বলে কারা কর্তৃপক্ষ। এই বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ এক বিবৃতিতে দাবি করেছিলেন তাদের প্রিজন ভ্যান দুর্ঘটনায় পড়েনি, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট করেনি, এটা কারা কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে। তাহলে পলকের এত মারাত্মক আঘাত কোত্থেকে লাগলো, সেটা একটা বড় প্রশ্ন। কি বলছেন তিনি বলছেন যে প্রকৃত বিষয় হলো 19 এপ্রিল প্রিজন ভ্যান পোস্তগোলা ব্রিজ থেকে নিচে নামার সময় হার্ড ব্রেক করার কারণে ভেতরে থাকা 4 জন ডিভিশন প্রাপ্ত বন্দির মধ্যে জুনায়েদ আহমেদ পলক নিজেকে সামলাতে না পেরে অপর বন্দি ফজলে করিম চৌধুরীর সঙ্গে ধাক্কা খান। ধাক্কাকে তার ঘাড়ের হাড় ভেঙে গেছে, তার মাজার হাড় ভেঙে গেছে। কি মেটিকুলাস কথাবার্তা এদের। এতে তিনি ঘাড়ে সামান্য ব্যথা পান তিনি। এ বিষয়ে এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমআরআই রিপোর্ট করা হয়েছে। অথচ এমআরআই করা হয়েছে গতকালকে, ঘটনা 19 এপ্রিলের। এতদিন তাকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আদালতে যখন এটা নিয়ে কথা হয়, তখন কারা কর্তৃপক্ষ এমআরআই করতে বাধ্য হয়। এই হচ্ছে অবস্থা। পলকের আইনজীবী তরিকুল বলেন যে জুনায়েদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ। গত শনিবার আমি কারাগারে তার সঙ্গে দেখা করি, তিনি ঘাড় নাড়াতে পারছেন না। ঘাড় ও কোমরের হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করব। আওয়ামী লীগ সরকার পতনের পরে 2024 সালের 15 আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট দিয়ে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়। একথা অনস্বীকার্য, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আওয়ামী লীগ সরকারকে যে কয়জন ডুবিয়েছে, এমনকি আন্দোলনের মধ্যেও যে 2-4 জন ব্যক্তি এই আওয়ামী লীগ সরকারের পতন আরও নিশ্চিত করেছে, তার মধ্যে পলক অন্যতম। পলক তার আইসিটি মন্ত্রণালয় ব্যবহার করে প্রচুর দুর্নীতি করেছে। এমনকি আইসিটি মন্ত্রণালয়ের টাকা ব্যবহার করে বিভিন্ন যে অনলাইন প্রশিক্ষণ, সাইবার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ খাতে যে সকল টাকা এসেছে সে সকল টাকা ম্যাক্সিমাম সে মেরেছে, অথবা সেই প্রশিক্ষণগুলো তার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের থেকেই এই অভিযোগগুলো শোনা যে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ কাউকে দেয়নি, তারা ওই জামাত শিবিরের কর্মীকে তিনি জামাত শিবিরের কর্মীকে প্রশিক্ষিত করেছেন এবং জামাত শিবিরের কর্মীদের প্রশিক্ষিত করে অনলাইন এক্সপার্ট বানিয়েছেন, যার খেসারত 2024 ওই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ দিচ্ছে। অনলাইনে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ওই শক্তি। যদি ওই শক্তি জুনায়েদ আহমেদ পলক এবং তার মন্ত্রণালয়ের কল্যাণেই প্রশিক্ষিত হয়ে থাকে, তাহলে এটা তো আওয়ামী লীগের জন্য আরও বড় ডিজাস্টার ডেকে এনেছেন। নাটোরে যে পলক রাজনীতি করেন, সেখানেও ওই তার ডান হাত বাম হাত সহ তার পক্ষের তারা বেশিরভাগই জামাত শিবিরের লোকজন, তাদেরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছেন। এরকম অভিযোগ নাটোরের তার নির্বাচনী এলাকা থেকে বহু শোনা গেছে। প্রচণ্ড বিতর্কিত, আওয়ামী লীগ সরকারকে অনেক বিপদে ফেলেছেন, সব সত্য। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী, শ্রেষ্ঠ ক্রিমিনাল ধরে নিলাম, যে বিচারের আগেই ধরে নিলাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষ। তবুও কারাগারে যখন তিনি থাকবেন, তিনি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও হন, তিনি যখন কারাগারে থাকবেন, তার চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের এবং তার খোঁজ খবর ভালো মন্দ এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কারা কর্তৃপক্ষ কখনো বলতে পারে না যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, তার এমআরআই করা হবে কি হবে না সেই ডিসিশন
মানে আদালত থেকে নিয়ে আসতে হবে এই কথা বলতেই পারে না। আমরা ভারতের একটা বিখ্যাত মুভি ফাটাকেষ্ট দেখেছিলাম। তো ফাটাকেষ্টতে একটা দৃশ্য ছিল যে মানে অ্যাক্সিডেন্টের রুগী তার মানে এই সাথে সাথে হাসপাতালে আনার সাথে সাথে তার অপারেশন না হলে তার জীবন বাঁচানো যাবে না। ডাক্তার বলছে আগে থানায় যান, এফআইআর করেন, তারপরে সেই কপি নিয়ে আসেন, আমরা দেখি যে থানার ডকুমেন্টস আছে, তারপরে তার চিকিৎসা নিশ্চিত করা হবে, তার আগে কোনো চিকিৎসা দেয়া হবে না। এটা নাকি হাসপাতালের নিয়ম, এটা নাকি ডাক্তারের নিয়ম। ফাটাকেষ্ট গিয়ে ওই ডাক্তারকে বলেন তোরে আগে পেটাবো, পিটায়ে তারপরে তোকে বলবো থানায় যা, থানায় গিয়ে এফআইআর করে তারপরে এসে তোর চিকিৎসা হবে, তুই রাজি? ব্যাপারটা হচ্ছে ওই রকম, মানে আগে যেখানে জীবন বাঁচানোর জন্য চিকিৎসা প্রয়োজন সেখানে হাসপাতাল কিংবা কারা কর্তৃপক্ষ যেই হোক না কেন কখনো বলতে পারে না যে আপনার চিকিৎসা করব কি করব না, আপনার জীবন বাঁচাবো কি বাঁচাবো না, এই অনুমতি আপনি ওই কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে আসেন। এটা বলতেই পারে না। এটা মানবাধিকারের সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা কারাগারের মানে যে আইন কানুন সেই আইন কানুনের মধ্যে কোথাও লেখা নেই। দর্শক, তাহলে এভাবে আইনের বিরুদ্ধেই সব কিছু চলবে? আপনি যে কোনো কারণে পলকের মানে আমি তো মানে পলকের মানে আওয়ামী লীগ সরকারের যে কয়জনের সব থেকে বেশি সমালোচনা করি তার মধ্যে পলকের একজন। আমি নিজেই মানে কট্টর সমালোচক তার, কিন্তু সমালোচনা মানে এই যে আমি আমার শত্রুর মৃত্যু কামনা করব, আমি আমার শত্রুকে তার অধিকার বঞ্চিত করব, সে আমার শত্রু, সে শত্রুর জায়গায় ঠিক আছে, কিন্তু মানবাধিকারের প্রশ্নে শত্রুর ব্যাপারে আমি পক্ষপাতিত্ব করব, এটা তো কোনো সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের কর্মকাণ্ড হতে পারে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।